আচ্ছা, আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে লুডোর ছক্কা, বা যেটাকে আমরা নর্মালি ইংলিশে ডাইস বলি। ঠিক আছে? তো সেটা থেকেই একটা প্রশ্ন আমি নিয়ে এসেছি। তো দেখা যাক এটাকে কিভাবে আমরা সলভ করব। ঠিক আছে? আচ্ছা, তার আগে ডাইসের সম্পর্কে একটা কিছু বেসিক আগে আমরা বুঝে নিই। ঠিক আছে? তো আমরা মোটামুটি সবাই, মানে সবাই প্রত্যেকেই লুডোর ছক্কা বা ডাইস আমরা অলরেডি দেখেছি। ঠিক আছে? আর আমরা এটাও মোটামুটি জানি যে একটা ডাইসের যে শেপটা, সেটাকে অ্যাকচুয়ালি একটা ফর্ম আছে, একটা সলিড ফিগারের নাম আছে। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কিউব, বা বাংলায় বলা হয় ঘনক। ঠিক আছে? এবার এই কিউব বা ঘনকের সম্পর্কে সমস্ত যা মানে বেসিক যে জিনিসটা, সেটা আমরা অলরেডি পড়ে এসেছি ছোটবেলা থেকেই। যে একটা ঘনকের কটা ফেস থাকে, কটা ডায়াগোনাল থাকে, কটা এজেস থাকে, বাংলায় বললে কটা তল থাকে। ঠিক আছে? কটা ধার বা প্রান্তিক থাকে, কটা কর্ণ থাকে। এগুলো আমরা সবাই মোটামুটি জানি, সবই জানি। তো আমরা আজকে ওই জিনিসটা, ওই বেসিকটা নিয়ে এখন ডিসকাস করবো না। আমরা এখানে এই কোশ্চেনটা রিলেটেড যা যা জিনিস আমাদের জানা দরকার, যে যে বেসিকগুলো, সেগুলো আমরা এখানে ডিসকাস করব। তো এখানে আমাদের যে জিনিসটা জেনে রাখা দরকার সেটা হচ্ছে ডাইস। বেসিক্যালি আমাদের কোশ্চেন ওয়াইজ যে ডাইস হয়, কোশ্চেনে যেরকম ডাইস থেকে যে প্রশ্নগুলো আসে, ঠিক আছে, সেই ডাইসটা বেসিক্যালি দু রকমের হয়ে থাকে। এই ডাইসটা বেসিক্যালি হয়ে থাকে দু রকম। একটা ডাইস হচ্ছে, একটা ডাইসকে বলা হয় ক্লোজ ডাইস। ক্লোজ ডাইস মানে কোনটা? যেটা মানে মানে হচ্ছে যেটা বদ্ধ। ঠিক আছে? যেটা হচ্ছে বদ্ধ, মানে যেমন লুডোর ছক্কা, এটা একটা বদ্ধ পুরো, প্রত্যেকটা ফেস ক্লোজ করা আছে। মানে ভেতরে যদি ফাঁপা হয়, ভেতরে জায়গা পাওয়া যাবে, এরকম ব্যাপার। ঠিক আছে? যেটা ক্লোজ, যেটা যেমন একটা ঘর, একটা রুম বা একটা ঘরের মধ্যে যদি প্রত্যেকটা দরজা জানলা সব বন্ধ করে দিই আমরা, তা সেটা একটা বদ্ধ ঘর হয়ে যাবে, ক্লোজ ডাইস। ঠিক আছে? এটাই হচ্ছে ক্লোজ ডাইস, প্রথম। আর সেকেন্ড যেটা হচ্ছে, আরেকটা হচ্ছে ওপেন ডাইস। ওপেন ডাইস মানে কোনটা? ওপেন ডাইস মানে হচ্ছে যে ডাইসটা খোলামেলা। খোলামেলা বলতে ডাইসের যে ফেসগুলো আছে, যেগুলো খুলে দিই যদি আমরা, একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে ছোটোবেলায় আমরা অনেকেই বা সবাই আমরা এটা করে থাকি, যখনই কোনো মোবাইলের বাক্স, নতুন মোবাইল কেনার পরে কোনো মোবাইলের বাক্স হোক, বা জুতোর যে বক্সগুলো হয়, বা এই ধরনের যেগুলো কিউব বা মানে ঘনক বা এত ঘন আকারের যে বক্সগুলো আমরা পাই, আমরা অনেক সময় হয় না যে চার পাঁচটা কেটে দিয়ে সেই প্রত্যেকটা ফোল্ড, মানে আনফোল্ড জিনিসটাকে আনফোল্ড করে দিই, তারপর একটা নর্মাল বোর্ড বানিয়ে দিই। বা অনেক সময় স্কুলের প্রজেক্টের কাজের জন্য আমরা অনেক বোর্ড নিয়ে আসি, সেই বোর্ডগুলোকে কেটে কেটে একটা ডাইস বানাই, বা কিউব বানিয়ে দিই, বা কিউবটাকে আমরা আনফোল্ড করে দিই, কেটে কেটে চারিদিকটা কেটে আমরা ওটাকে আনফোল্ড করে দিই। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে ওপেন ডাইস। আরও সহজভাবে বললে ভাববো একটা রুমের মেঝেতে আমরা বসে আছি, মেঝের চারদিকে চারটে দেওয়াল আছে, সেই চারটে দেওয়ালকে যদি আমরা খুলে নিই, বা আমরা সেই চারটে দেওয়ালকে যদি ঠেলে শুইয়ে দিই মাটিতে, মেঝে বরাবর শুইয়ে দিই চারটে দিকেই, তাহলে যে শেপটা আমরা দেখতে পাবো, মাঝখানে আমি বসে আছি, চারটে দেওয়াল চারদিকে আমি ঠেলে জাস্ট শুইয়ে দিলাম, তো এই মাঝখানে যে শেপটা পেলাম, এগুলো হচ্ছে পুরোপুরি ইমাজিনেশনের ব্যাপার এই চ্যাপ্টারটা। যার যত ভালো মানে ইমাজিনেশন পাওয়ার যত ভালো, তার তত ভালো এই চ্যাপ্টারটা হবে। শর্ট ট্রিক অনেক আছে, সেটা নয়, কিন্তু ইমাজিনেশন লেভেলটা যার যত ভালো হবে, তার তত বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এটা সেরকম ব্যাপার। যাই হোক, তো বেসিক্যালি আমরা এখানে যে ডাইসটা পড়বো সেটা হচ্ছে, ডাইস হচ্ছে ক্লোজ ডাইস একটা পড়বো, আর একটা হচ্ছে ওপেন ডাইস পড়বো। ক্লোজ ডাইস মানে যেটা আমরা লুডোর ছক্কা হিসাবে ইউজ করি, 1 2 3 4 লেখা থাকে, ওটা ক্লোজ ডাইস। আর ওপেন ডাইস মানে যেটা খুলে দিই আমরা, মানে কোনো ধার, মানে কোনো পুরো ফেসটাকে আমরা চারদিক বরাবর খুলে দিলাম। ঠিক আছে? নর্মাল বোর্ডের মতো হয়ে গেল। আবার এই ক্লোজ ডাইস যেটা আছে, এই ক্লোজ ডাইসটা আবার দু ধরনের ডাইস হতে পারে। দু ধরনের ডাইস। ঠিক আছে? এই ক্লোজ ডাইসটা আবার দু ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। ঠিক আছে? একটা একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, আমি পুরোটা লিখছি না, জাস্ট বোঝানোর জন্য। আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস, আমার নর্মাল একদম, এটার কোনো রুল নেই, কিছু নেই, নর্মাল যা খুশি তাই হয়ে যেতে পারে। এবার স্ট্যান্ডার্ড কোনটা আর নন স্ট্যান্ডার্ড কোনটা, কোনটা বুঝবে আমি বলে দিচ্ছি। ধরো একটা ডাইস আছে, বা লুডোর ছক্কা আছে। লুডোর ছক্কার একটা ফেস আছে, তার উল্টো দিকে আরেকটা ফেস আছে, মানে একদম অপোজিট। এবার এই দুটো ফেসের সামেশন যদি 7 হয়ে থাকে, দুটো অপোজিট ফেসের সামেশন, মানে সাম অফ টু অপোজিট ফেস, টু
আমি ছোট করে লিখে দিচ্ছি, সামেশন অফ টু অপোজিট ফেসেস ইজ ইকুয়াল টু 7। যদি এটা হয় সবসময়, তাহলে সেটা সবসময় স্ট্যান্ডার্ড ডাইস বলে ধরা হয়। মানে কি উদাহরণ দিলে, যদি সামনে ধরো একটা আমি দেখতে পাচ্ছি, আমার সামনে পুট আছে, লুডোর ছক্কা যেটা পুট বলা হয়, বা এক আছে, তার উল্টো দিকে যদি 6 থাকে, মানে একের অপোজিট যদি 6 থাকে, তাহলে টোটাল যোগফল 7 হয়ে গেল, তাহলে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ডাইস। বা ধরো 2 আছে, আমি 2 পড়লো আমার লুডোর ছক্কাতে, তো 2 এর উল্টো দিকে যদি 5 থাকে, তাহলে সেটা স্ট্যান্ডার্ড ডাইস। এরকম যদি দুটো অপোজিট ফেসের যোগফল যদি 7 হয়, তাহলে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। আর নন স্ট্যান্ডার্ড কোনগুলো? নন স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যেগুলো এই রুলটা ফলো করবে না, মানে সামনে অপোজিটে যা খুশি তাই হতে পারে, কোনো রুল নেই। মানে এক, হয়তো সামনে এক এলো, তার অপোজিটে 6, 6 নয়, 6 হবে না, তার অপোজিটে অন্য করে নাম্বার এলো 4, 3 বা 2, ঠিক আছে, কথার কথা। তো তখন সেটা নন স্ট্যান্ডার্ড ডাইস হয়ে যাবে। এবার পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, মজার বিষয় এটাই, স্ট্যান্ডার্ড ডাইস থেকে আসে না। তার কারণ কি? কারণ স্ট্যান্ডার্ড ডাইসে তো আমরা অলরেডি জানি যে অপোজিট ফেসের যোগফলটা 7 হবে, তাই এই করে আমরা বার করতে পারবো যে অপোজিট ফেসে একটা জানলে আরেকটা বার করতে পারবো যে উল্টো দিকে কী আছে। কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন যেটা আসে, যেটা নন স্ট্যান্ডার্ড থেকে আসে, যাতে আমরা বুঝতে না পারি যে একটা সামনের দিক যে কোনো ফেস দেওয়া থাকবে, অপোজিট ফেসে কত নম্বর আছে সেটা কিন্তু বুঝতে পারবো না এই নন স্ট্যান্ডার্ডে। এই জন্য ম্যাক্সিমাম যে কোশ্চেন আছে সেটা নন স্ট্যান্ডার্ড দিয়ে আছে, ঠিক আছে। যাই হোক, তো আমরা আজকের প্রশ্নটায় চলে আসি। আজকে যে প্রশ্নটা লেখা আছে সেটা হচ্ছে, উইচ লেটার উইল বি অন দ্য ফেস অপোজিট টু দ্য ফেস শোয়িং এন when the given sheet is folded to form cube। ঠিক আছে, এটার যদি ছোট করে বলে দিই, মানে বোঝানোর মতো করে যদি বলি, এন, এখানে যে এন আছে, এখানে এই যে পিকচারটা এখানে ড্র করা আছে, এটা হচ্ছে একটা কিউবকে বা একটা ডাইসকে আমি আনফোল্ড করে দিয়েছি, চারিদিকটা কেটে আনফোল্ড করে দিয়েছি। এবারে এটাকে আমাকে কিউব বানাতে হবে। কোশ্চেনটা কেটে দিয়েছে, মানে কোশ্চেনটা কিউবটাকে কেটে ব্রড করে দিয়েছে। এবার এটাকে আমাকে বানাতে হবে কিউব। এবার এই কিউব বানানোর অনেক কিছু কিছু নিয়ম আছে, ঠিক আছে, যে যে নিয়মগুলো আমরা ছোটোবেলায় পড়েছিলাম। বেসিক্যালি যদি কারোর মনে থেকে থাকে, একটা চ্যাপ্টার ছিল, আমরা এখন ক্লাস 4-এ, 5-এ, 6-এ পড়তাম, তখন একটা চ্যাপ্টার ছিল রিকগনাইজেশন অফ সলিড বলে, সলিডের শনাক্তকরণ। ঠিক আছে, যেমন কিউব কোনটা, মানে আয়তঘন কোনটা, ঘনক কোনটা, কিউবয়েড কোনটা, এসব অনেক কিছু ছিল। তো সেখান থেকে জানা যায়, বা সেখানে আমরা পড়েছিলাম যে এই যে যখনই কোনো কিউব বা কিউবয়েডকে আনফোল্ড করে দেওয়া হয়, যে স্ট্রাকচারটা আমরা পাই সেটাকে কি বলে? কিউব নেট বলা হয়। বেসিক্যালি এটাকে কি বলা হয়? এটা যেহেতু কিউব পাবো, এটা কিউব নেট বলা হয়। এই আনফোল্ডের যে ফিগারটাকে, এটা আমরা জানি বেসিক্যালি। তো এখানে কিউব নেট একটা ড্র করে দেওয়া আছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই কিউব নোট যেটা ড্র করে দেওয়া আছে, এখানে তার একটা ফেস আছে এন, এত 6টা ফেস আমরা সবাই জানি। তো 6টা ফেস, 1, 2, 3, 4, 5, 6, 6টা ফেস এখানে আছে, খুলে দিয়ে 6টা ফেসকে খুলে দিয়েছে, খুলে এই শেপটা আমরা পাওয়া গেছে। এবার এখানে যে এন যে ছবিটা আছে, এন এর উল্টো দিকে, মানে এন এর অপোজিটে কোন ফেসটা হবে? অপশানে আছে কে হবে, জি হবে, নাকি এল হবে, নাকি ই হবে। এবার আমি কেন বললাম প্রথমে যেটা ইমাজিনেশনের চ্যাপ্টার, এবার অনেকেই হয়তো মনে মনে এটা বানাতে শুরু করে দিয়েছে যে কোন দিকে কিভাবে ফোল্ড করব, কোন দিকে কিভাবে ফোল্ড করলে একটা কিউব পাবো। ঠিক আছে, এটা অনেকেই হয়তো ভাবছে। তো এটা এটা খুব ভালো জিনিস, একটা ব্রেন এক্সারসাইজও হবে, যে যদি কেউ ভেবে ভেবে এটা অ্যান্সারটা বার করে। একটা সময় অবশ্যই লাগবে, কিন্তু প্রচণ্ড ভালো এটা জিনিস, এতে মেমোরিও খুব ভালো হবে। এটা এক্সারসাইজ আর কি, কিন্তু খুব ভালো। কিন্তু যতটা নিজের জন্য ভালো, পরীক্ষার সময় এটা অ্যাপ্লাই করতে গেলে ততটা নিজের জন্য খারাপও হতে পারে, কারণ এটা একটু সময়ও লাগতে পারে, আর অনেক সময় যদি ভুল ইমাজিনেশন হয়ে যায় তাহলে ভুল অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো যাই হোক, কিছু কিছু শর্ট ট্রিকও আছে, কিন্তু তাও আমি যারা যারা ইমাজিন করতে ইচ্ছুক আর কি, তাদেরকে একটা ছোটোখাটো একটা দুটো ট্রিক আমি বলতে পারি। ইমাজিন করার সময়, যদি কেউ ইমাজিন করে আর কি, তো ইমাজিন করার সময় যে কোনো একটা ফেসকে ধরে নিতে হবে সে ওখানে দাঁড়িয়ে আছে, বা সে ওখানে বসে আছে, সেটা তার বাড়ির মেঝে, এটা সে বুঝে নিক, মানে মনে মনে। আমি যদি চুজ করি ই, হচ্ছে আমি বাড়ির মেঝেটা আমি বসে আছি। এবারে আমাকে, এবার এখানে আমি ফিক্স হয়ে বসে আছি বাড়ির মেঝে। এবার এই দরজাটা আমি, মানে এই বিটাকে আমি আমার সামনে উপর দিক তুললাম, মানে অর্থাৎ মেঝের বাঁ দিকের দেওয়ালটা, মানে বাড়ির কোথাও যেখানেই থাকুক না কেন, রাস্তায় যদি কেউ না দেখে থাকে তাদের ঠিক আছে, যাই হোক, রাস্তায় বাড়ির মধ্যে যদি কেউ এটা যদি দেখছে, কেউ ভিডিওটা যে কেউ দেখছে, তো তার 4 দেওয়াল আছে। তো 4 দেওয়ালে তার মাঝখানে যদি কেউ মেঝেতে এটা বসে থাকে, তার বাঁ দিকে এই দেওয়ালটা হয়ে গেল, তার ডান দিকে এই দেওয়ালটা হয়ে গেল, সামনে এটা চলে এলো, এবার পেছনে তার এল চলে এলো, রাইট, আর তার মাথার উপরে
এন চলে গেল। এইভাবে সে ইমাজিন করতে পারে, তাহলে তার কিছুটা টাইম সেভিং হবে। তো এইভাবে করে আমরা অ্যান্সারটা বার করতে পারি। ঠিক আছে, যদি আমি এইভাবে করেও যদি বার করি, তো দেখা যাচ্ছে যে আমি এখানে বসে আছি, সবাই ধরে নিক আমি মেঝেতে, সবাই যে যার মেঝেতে এখানে বসে আছে। ফেসটা কোন দিকে আছে? ফেসটা আমি ধরে নিই যে জি এর দিকে ফেস আছে, আমার জি এর দিকে ফেস আছে, কেমন? তাহলে আমার লেফট হ্যান্ডে বি আছে, তাই বি এর দেওয়ালটা উঠে গেল। তো বাঁ দিকের দেওয়াল সে দেখতে পাচ্ছে কে, এই বিটাকে। আচ্ছা, ডান দিকের দেওয়ালে কেটাকে উঠিয়ে দিলাম, দেওয়াল করে দিলাম, দেওয়াল বানিয়ে দিলাম। এতক্ষণ শোয়ানো ছিল দেওয়ালটা, উঠিয়ে দিলাম, দেওয়াল হয়ে গেল। তো সেটা কি হয়ে গেল? সামনে যে জি, সেটাকেও একটা দেওয়াল হয়ে গেল। তাহলে আমার ডান দিক, আমার বাঁ দিক, আমার সামনে। পেছনে কে আসবে? এল। এল এর মাথার ওপর দিয়ে যেটা রুফ, রুফটা কি হবে? এন। রাইট? তাহলে এবার প্রশ্নে বলেছে, তাহলে আমি এখানে বসে আছি, মানে আমার নিচের ফ্লোরটা, আর তার উল্টো কি হয়? ফ্লোর, মানে অপোজিট হচ্ছে ফ্লোর। তা ফ্লোরে আমার কি আছে? এন। তাহলে এইভাবে যদি ইমাজিন করি, আমার দেখা যাচ্ছে যে অ্যান্সারটা এন এর অপোজিট জানতে চেয়েছে, এন এর অপোজিট জানতে চেয়েছে, তো হবে। এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু সবসময় তো এটা ইমাজিন করা হবে না। এই ছবিটা হয়তো একটু ইজি ছিল, আরও এর থেকেও কিছু কঠিন ছবি আসতে পারে। অনেক রকমের ছবি থাকে যেগুলো আমরা অনেক কিছুই ছোটোবেলায় পড়তাম, ভুলে গেছি হয়তো, আস্তে আস্তে জানবো, আরও করবো। যাই হোক, তো ট্রিকটা কি, এগুলো বের করার ছোটোখাটো ট্রিক কি? যে কোনো একটা জায়গায়, আমি আবার ট্রিকটা বলে দিচ্ছি, টুক মানে একদম চটজলদি অ্যান্সার হয়ে যাবে। যে কোনো একটা জায়গায় নিজেকে ভেবে নেওয়া হোক, সেখান থেকে 3 কদম চলতে হবে, মানে 3 পা তাকে এগিয়ে আসতে হবে। আমি ধরে নিচ্ছি আমি জি আছি, জিতে দাঁড়িয়ে আছি। তা জি এর পরে 3 কদম, 3 পা আমি যাব। জি এর পরে এই জি, আমি এই জিটাকে 1 ধরে নেবো। 1, 2, 3। তাহলে জি এর সাথে কাকে পেলাম? জি এর সাথে এল, অর্থাৎ জি আর এর এল হচ্ছে অপোজিটই হবে। এটা ট্রিক। 3 পা এগোনোর পরে যেখান থেকে দাঁড়িয়ে আছে সেখান থেকে 3 পা এগোলে যেটা পাবো সেটা হচ্ছে তার অপোজিট হবে। আমি যদি ইতে দাঁড়িয়ে থাকি, ই থেকে আমার এন চাই, তাহলে আমি এনে দাঁড়াচ্ছি। এন থেকে আমি 3 পা যাবো, এনে একটা পা আমার এনে হয়েই আছে। এই এলে এখানে 2 পা, ই এ 3 পা। তাহলে এন আর ই এইভাবেও দেখা যাচ্ছে যে এটা হচ্ছে অপোজিট ফেস। সিমিলারলি বি থেকে যদি আমি যাই, এই বরাবর যাব, 3টে পা আমাকে যেতে হবে। কোনো স্টেপ জাম্প চলবে না, মানে এখান থেকে আমি ডান দিক বাঁ দিক চলে এলাম, উপর নিচে, দাবা খেলা ঘোড়ার চাল, 2.5 পা চলে গেলাম, 1, 2, 2.5, এরকম হবে না। যেখানে যাব সেখান থেকে ডান দিক বাঁ দিক ওপর নিচ যেখানেই হোক না কেন স্ট্রেটভাবে যেতে হবে। যেমন বিতে দাঁড়িয়ে আছি, বি এর পরে কে, এই 1, 2, 3, 3 পা, তাহলে বি আর কে, এটা হচ্ছে এই হচ্ছে মানে অপোজিট ফেসের সেট। তাহলে এই প্রশ্নে আছে এনের অপোজিট কি হবে? ই। তো এখানে এইভাবে হলো, আর ইমাজিনেশনের মাধ্যমে হলো। এবার যে যেভাবে ইমাজিন করে। ঠিক আছে, এটা একটা বেসিক আমি ছোট্ট প্রশ্ন দেখালাম, এটা বোঝা গেল তো? ঠিক আছে। আচ্ছা, তো এবারে একই কনসেপ্ট কাজে লাগিয়ে এই প্রশ্নটা একবার চেক করে দেখা যায় যে কী ব্যাপারটা হচ্ছে। কেমন, এখানে আরেকটা কনসেপ্টও ক্লিয়ার হবে। আরেকটা কনসেপ্টের একটা প্রশ্ন আমি লিখিনি, আমি বলে দিচ্ছি। এখানে সেম একটা কিউব নেট ড্র করে দেওয়া আছে। ঠিক আছে, মানে কিউবটাকে আনফোল্ড করে দেওয়া আছে, মানে ওপেন ডাইস অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে ওপেন ডাইস। তো এই যে ওপেন ডাইস, এখানে যে কিউব নেটটা আছে, এবার প্রশ্নটা হচ্ছে যে এই 4টে অপশানের মধ্যে কোন কোন অপশান এইটার মাধ্যমে তৈরি করা সম্ভব। মানে এখানে মানে কিউব বানিয়ে দেওয়া আছে, এখানে 4খানি কিউব, আমি এইটার মাধ্যমে 4খানি কিউবের মধ্যে কোন কিউবগুলো এইটার মাধ্যমে বানাতে পারবো। ঠিক আছে, তাহলে সহজ উপায়টা আমি বলে দিই, যেটা আমি আগেই বললাম। লোক এটা ইমাজিন করতে পারে অনেকে, যেটা আমি যেভাবে বললাম, যে আমি যদি এখানে থাকি, আমি এটা যদি আমার মেঝে হয়ে থাকে, মানে যেভাবে আমি বললাম সেভাবে যদি কেউ ইমাজিন করে, বা কেউ যদি কারোর কাছে নিজের মতো কারোর যদি ভাবতে সুবিধা হয়, তো এখানে যতগুলো কিউব আছে, কতগুলো কিউব কোনগুলো করা সম্ভব, সে যদি কেউ ইমাজিন করে বার করতে পারে, তো খুব ভালো। বার করুক, তাতে কোনো অসুবিধা নেই, চেষ্টা করুক, তার ব্রেন শার্প হবে, খুব ভালো হবে। যাই হোক, তো সেকেন্ড ব্যাপার যে ট্রিকটা আমি বলছিলাম এখনই, সেটা হচ্ছে যে অপোজিট ফেস তা বের করার তাড়াতাড়ি যে ট্রিকটা, আমি প্রত্যেকটার অপোজিট ফেস আগে আমি বের করে নিই। ঠিক আছে, আমার যে কাজটাই এখানে মেন বক্তব্যটাই হচ্ছে, যাই থাকুক না কেন, অপোজিট ফেসটাকেই আমরা টার্গেট করবো সবসময়, যাই প্রশ্ন থাকুক না কেন, ওটাতেই সুবিধা হয়। ঠিক আছে, তো এখানে 2 আছি, আমি যদি 2-এ থাকি, 2-এর অপোজিট কোনটা হবে? আমি কি বলেছি? 3 পা যেতে হবে। 1, 2, 3, বোঝাতে পারলাম? তা 2-এর পরে 2 আর 4, মানে 2তে স্টার্ট করলাম, 2, 3, 4, অর্থাৎ এই 3 পা এখানে শেষ হলো, তাহলে অর্থাৎ 2 আর 4 হচ্ছে আমার অপোজিট। 2 আর 4 হচ্ছে আমার অপোজিট, বোঝা গেল? সিমিলারলি 3, 4, 5, 1, 2, 3, অর্থাৎ 3 আর 5 হবে আমার অপোজিট, মানে দুটো অপোজিট ফেস হবে।
3-এর উল্টো দিকে 5 থাকবে। এবার দেখা যাচ্ছে যে 2 4 যদি অপোজিট হয়, এদের সামেশন তো 7 নয়, তার মানে এটা কিন্তু স্ট্যান্ডার্ড নয়। তো আমি আগেই বলছিলাম যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড হয় না। আচ্ছা, আচ্ছা, এবারে দেখা যাক। এবারে 2 4 হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে 1 আর 6 পড়ে রয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে 1 থেকে তো 3 পা কোথাও যাওয়ার জায়গা নেই। তাহলে হবে কি করে? এটা প্রশ্ন। কিন্তু আমার 3 পা যাওয়ার আর দরকারও নেই। 3 পা যাওয়ার আমার আর দরকারও নেই। কেন? কারণ যখন 2 4 অপোজিট হয়ে গেছে, 3 5 অপোজিট হয়ে গেছে, তার মানে 1 আর 6 এটা অপোজিট হতেই হবে। 1 আর 6 কিন্তু এখানে অপোজিট হতেই হবে। বোঝাতে পারলাম? তো এখানে আমি অপোজিট ফেসগুলো বের করে ফেললাম। এবারে সলভ করবো কি করে? সলভ করার নিয়মটা বলে দিই। এবার দেখো, একটা জিনিস কনসেপ্ট হচ্ছে যে যখনই আমরা কোনো দিকের একটা সাইড দেখি, কোনো দিকে যে কোনো একটা সাইড আমরা যখন দেখি, তার পেছনের সাইডটা কিন্তু আমরা দেখতে পাই না সেম টাইমে। ওই টাইমে কিন্তু আমরা পেছনের যে ফেসটা থাকবে সেটা কিন্তু দেখতে পাবো না। যেমন লুডোর ছক্কা যদি যে কোনো সাইড যদি আমরা দেখি, তার উল্টো দিকের সাইডটা কিন্তু আমরা দেখতে পাই না। তার মানে কি, আমরা যদি এই অনুযায়ী আমরা যদি 2 দেখি, আমরা কিন্তু 4টা কিন্তু দেখতে পাবো না। কারণ কারণ কি? কারণ 4টা 2 এর উল্টো দিকে আছে। সিমিলারলি আমরা যদি 4 দেখি, তাহলে কিন্তু আমরা 2টা দেখতে পাবো না। বোঝাতে পারলাম? তাহলে এই যে ছবিটা এখানে যে কিউব নেটটা ড্র করে দেওয়া আছে, এর মাধ্যমে এই এমন একটা কিউব বানানো সম্ভব হবে যার 2 এর উল্টো দিকে 4 থাকবে, 3 এর উল্টো দিকে 5 থাকবে, 1 এর উল্টো দিকে 6 থাকবে। এটাই সম্ভব। এবং এই যে নম্বরগুলো এখানে অপোজিট ফেসগুলো দেওয়া আছে, এগুলো কখনোই একসাথে অ্যাট এ টাইমে দেখা যাবে না। এটাই নিয়ম। কারণ অপোজিট ফেস তুমি একসাথে কি করে দেবো? নট পসিবল। ঠিক আছে? ওকে, তো এই জিনিসটাকে, ট্রিকটাকে কাজে লাগিয়ে আমরা এখানে দেখবো কোনগুলো এই যে আইডিয়াটা দিলাম সেটা ফলো করছে, এই কন্ডিশনটা ফলো করছে। কেমন? তো এখানে প্রথম যে কিউব আছে 3 5 6 আমরা একসাথে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? 3 আছে ওপরে, 5 আছে সামনে ফেসে, 6 ডান দিকে আছে। তো এখানে আমার এখানেই আছে যে 3 আর 5 কিন্তু অপোজিট। অর্থাৎ 3 যদি দেখি, তার 3-এর উল্টো দিকে, অর্থাৎ 3 যদি ওপরে, 5 কিন্তু নিচে থাকার কথা। 5 কিন্তু এই পাশে থাকবে না। অর্থাৎ এটা কিন্তু এই ডাইসটা কিন্তু এইটার মাধ্যমে সম্ভব নয় বানানো। বোঝা গেছে? সিমিলারলি 2 নম্বরটা দেখি। 4 5 6, 4 আছে, 4-এর উল্টো কি? 2, 2 এখানে দেখা যাচ্ছে কি? না। আচ্ছা, 5 আছে, 5-এর উল্টো 3, 3 এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, 6 আছে, 6-এর উল্টো 1, তো 1 ওখানে দেখা যাচ্ছে না। অর্থাৎ এখানে যে 3টে দেওয়া আছে, বাকি 3টে দেখা যাচ্ছে না। তাই এটা কিন্তু সম্ভব। তা ধরে নিই যে 4 যদি ওপরে হয়, 4টা এটা যদি ওপর ধরে নিই, আমি ফ্লোরটা ধরে নিই ওপর দিকটা, তাহলে নিচে 2 আছে, 5-এর ওপাশে আছে 3, আর 6-এর পাশে আছে 1। তাহলে এটা কিন্তু সম্ভব। এই ডাইসটা বানানো সম্ভব হলো। ঠিক আছে? সিমিলারলি 3 নম্বরটা দেখি। 3 2 1, 3-এর উল্টো দিকে 5 এখানে নেই, 1-এর উল্টো দিকে 6 এখানে নেই, রাইট? 2-এর উল্টো দিকে 4 এখানে নেই। তো এইটাও বানানো সম্ভব। এই ডাইসটাও কিন্তু বানানো সম্ভব, কারণ 3-এর উল্টো দিকে যেটা আছে দেখতে পাচ্ছি না। এটাই স্বাভাবিক। তা ধরে নিই যে 3-এর উল্টো দিকে 5টা নিচে আছে, 1-এর উল্টো দিকে 6টা 3-এর ওই পাশে আছে, আর 2-এর উল্টো দিকে যে 4 আছে সেটা এই সাইডে, এই দিকে একটু এইদিকে আছে, পেছন দিকে, রাইট? তো এইভাবে যদি বোঝা যায়, তাহলে 2 আর 3 এটা হচ্ছে বানানো সম্ভব। সিমিলারলি 4 নম্বরটা দেখি। 2 6 4 আছে, 2-এর উল্টো কে? 4। তো এখানে 4 দেখতে পাচ্ছি, হ্যাঁ 4 তো দেখতে পেলাম। তার মানে 2 আর 4, এবার দেখো 2-এর উল্টো দিকে, এইভাবে ছবি দেখে বোঝা যায় 2-এর উল্টো দিকে 4 মানে 2 যদি ওপরে হয়, 4টা কিন্তু নিচে থাকবে। এটা নিচে থাকবে, তাহলে ডান দিকে তো থাকবে না। তাহলে সেটা অপোজিট হবে না, রাইট? তার মানে 4ও বানানো সম্ভব। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হচ্ছে এই কিউব নেটটার মাধ্যমে আমরা 2 আর 3 এই দুটো ফিগারই বানাতে পারবো, বাকি 1 আর 4টা বানাতে পারবো না। ঠিক আছে? কনসেপ্টটা বোঝা গেল? তো এটা হচ্ছে ছোট্ট একটা আইডিয়া। এরপরে আরও প্রশ্ন নিয়ে আসবো। ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে ব্যাপারটা। খুবই ইজি ব্যাপার, এমন কিছু কঠিন নয়। তো কোনো অসুবিধা হলে কমেন্টে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।